দর্শক, এনটিভির নিয়মিত সঙ্গীত আয়োজন তারায় তারায় রচিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারাজ শারমিন আওলাদ। এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলা গানের কিংবদন্তিতুল্য একজন শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করি আমরা। পুরো মাস জুড়ে সপ্তাহব্যাপী আয়োজন থাকে একজন শিল্পীকে ঘিরেই। সে লক্ষ্যে এই মাস জুড়ে আমাদের থাকছে পল্লীকবি জসীমউদ্দিনকে নিয়ে। জসীমউদ্দিনের গান শোনাতে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি শিল্পী সোহাগকে। সোহাগ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জসীমউদ্দিনের গান নিয়ে আমাদের সাথে কথা বলবেন লেখক ডক্টর অনু হোসেন। ডক্টর অনু হোসেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। জসীমউদ্দিনের লেখা গান তো প্রচুর, তবে অনুষ্ঠান শুরু করি একটা গান দিয়ে, বরাবরের মতোই। কেমন হয় সোহাগ? ভালো। কোন গানটা শোনাবেন আপনি? ওই না রূপে নয়ন দিয়া। ওই না রূপে নয়ন দিয়ে আমার গৃহে থাকা হইল আমার প্রাণ যা। ওই না রূপে নয়ন দিয়ে আমার গৃহে থাকা হইল আমার প্রাণ যায়, আমার প্রাণ যায়। হলুদের ডুবু ডুবু ইন্দ্রধনুর বহরণ টুকু। হলুদের ডুবু ডুবু ইন্দ্রধনুর বহরণ টুকু। নয়নের পথে সেরু বসিল হিয়া প্রাণ যায়, আমার প্রাণ যায়। কান্দিয়া মুছাইবার হইলে মুছাইতাম নয়ন জলে। কান্দিয়া মুছাইবার হইলে মুছাইতাম নয়ন জলে। নয়ন জলে সেই রূপ দ্বিগুণ জলে। সেরূপ দ্বিগুণ জলে করি কি উপহার আমার প্রাণ যায়, আমার প্রাণ যায়। ওই না রূপে নয়ন দিয়ে আমার গৃহে থাকা হইল আমার প্রাণ যায়, আমার প্রাণ যায়, আমার প্রাণ যায়। চমৎকার, আমার প্রাণও যায়। কথাগুলো সেরকম সুন্দর এবং গানটা সেরকম সুন্দর হয়েছে সোহাগ, থ্যাংক ইউ সো মাচ। আসলে বাংলার প্রত্যন্ত অঞ্চলে তার গান সবার কাছেই খুব জনপ্রিয় এবং সবাই তাকে ভাবেই চেনেন। তো আপনার কেমন লাগলো ওনার গানটা, এবং পল্লীকবি জসীমউদ্দিনকে নিয়ে আপনি কি বলবেন? অসাধারণ। জসীমউদ্দিন তার সময়ের সবচেয়ে আলাদা একজন মানুষ ছিলেন। তার যে লেখা, তার গান, তার কাহিনী কাব্য, তার নাটক, তার কাব্য নাটক সবটাই ছিল ভিন্ন। আসলে এই যে জাতীয় সাহিত্য পুনরুদ্ধারের জন্য যারা কাজ করেছিলেন, জসীমউদ্দিন সেই ব্যক্তিটি। এবং সবাই যখন আধুনিক হওয়ার জন্য চলে গেলেন, আধুনিক মানসিকতা নিয়ে কবিতা
পুরনো ধাঁচ বদলে দিতে চাইলেন, নতুন কিছু লিখতে চাইলেন, জসিমউদ্দিন কিন্তু খুব সচেতনভাবে সেখানেই থেকে গেলেন। কেউ কেউ উপেক্ষাও করলেন তাকে, যেহেতু তিনি পুরনো জায়গায় চলে রইলেন। সেখানে এই নিঃসঙ্গতা কিন্তু তার লেখার ক্ষেত্রে, তার গানের ক্ষেত্রে, তার কবিতার ক্ষেত্রে, তার কাহিনী কাব্যের ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়ালো না, কারণ তিনি প্রবল আত্মবিশ্বাসী কবি ছিলেন, প্রবল আত্মপ্রত্যয়ী কবি ছিলেন। জসিমউদ্দিন সেই জায়গাটা ধরেছেন যেখানে আমাদের চিরায়ত বাংলাকে পাওয়া যায়। এবং ওনার গানের আবেদনগুলো এই জন্য বিভিন্ন প্রকৃতির অংশগুলো সেই এক্স্যাক্টলি সেভাবেই আর কি প্রকাশ করেছেন। জসিমউদ্দিনের সমকালে যারা ছিলেন কবি লেখক, তারা কিন্তু সবাই প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের পরে এক ধরনের বিবর্তন ঘটেছে। কিন্তু জসিমউদ্দিনের ক্ষেত্রে অদ্ভুত ব্যাপার, ওনার প্রথম কাব্যগ্রন্থ বের হয় 1927 সালে রাখালি। উনি কিন্তু সেই যে রাখালি এবং আজকের যে গান, ওনার কিন্তু কোনো বিবর্তন নেই, কিন্তু ওনার বিস্তার আছে। অন্য কবিরা সবার মধ্যে এক ধরনের দেখবেন যে ধীরে ধীরে বিবর্তন ঘটেছে, জসিমউদ্দিনের বিস্তার ঘটেছে। উনি সর্বতভাবে, সমগ্রভাবে, একান্তভাবে, নিরবচ্ছিন্নভাবে এই জীবনের চর্চা করে গেছেন। সেটা লোকজীবন, লোক বাংলার জীবন, লোক সংস্কৃতি। এখন একটা গান শুনলে কেমন হয়? আরো একটা গান শোনাই আসলে উচিত গানের অনুষ্ঠানে। আসি, খুব জনপ্রিয় একটি গান, আমায় ভাষায় লিরে। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। নাইকা দইরার পারি, কুল নাই কিনার নাই, নাইকা দইরার পারি। তুমি সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। ঢেউয়ের পরে ঢেউ আসিয়া ঢেউ ভাঙিয়া যাহা, ঢেউয়ের পরে ঢেউ আসিয়া ঢেউ ভাঙিয়া যাহা। আরে গগন নামিয়া নাচে সেই না ঢেউয়ের গায়ে রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। তার উপরে ছায়ায় দুলে সন্ধ্যা মনের ঘর, তার উপরে ছায়ায় দুলে সন্ধ্যা মনের ঘর। সেটা কুম্বা কন্যা কেশের সিন্ধু ছড়ায় জলের পর রে, অকুল দরিয়ার বুঝি কুল
অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চমৎকার সোহাগ, চমৎকার হয়েছে। থ্যাংক ইউ। এই গানগুলোর কথাগুলোও কিন্তু মানে এটা কিন্তু একটা মেটাফোর, এবং মধ্যযুগের যে সমস্ত গান লেখা হতো আমরা শুনছি একরকম, কিন্তু এর ভিতরে কিন্তু অন্তর্নিহিত অনেক কিছু থেকে যায়। এখানে কুল নাই, কিনার নাই, আপনি যদি খুঁজে বের করেন তাহলে দেখবো আমরা যে এটা কিন্তু তার প্রাত্যহিক জীবনের কথা বলছেন, তার প্রাত্যহিকতা, তার জীবনযাপন, তার অপ্রাপ্তি, তার অচরিতার্থতা, এবং শেষ পর্যন্ত তার যদি কোনো অপ্রাপ্তি থাকে সেটা কিন্তু শেষ পর্যন্ত উনি বলছেন সেই স্রষ্টার কাছে, যে ভাঙা তৈরির কথা বলছেন। আমরা যদি ঠিক রবীন্দ্রনাথে চলে যাই দেখব যে তাই তোমার আনন্দ আমার পর, তাই তুমি এসেছ, আমি নইলে ভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। এখানে কিন্তু স্রষ্টা এবং সৃষ্টি, দেখেন সৃষ্টি যদি না থাকে স্রষ্টা কিন্তু মিথ্যে হয়ে যায়। রবীন্দ্রনাথ এইভাবে দেখেছেন, জসিমউদ্দিন দেখেছেন যে তার কাছে দাবি, তার কাছে নিবেদন, এবং এইভাবেই কিন্তু একজন আধুনিক কবি চিরায়ত হয়ে ওঠেন। তার চিন্তার ক্ষেত্রে, তার জীবনের ক্ষেত্রে এরকম হয়। আসলে তার চিন্তা ভাবনাগুলোকে প্রকৃতির সাথে এমনভাবে রিলেট করেছেন এবং অনুষঙ্গ প্রকৃতি থেকে বেছে নিয়েছেন বর্ণনা করার জন্য। চমৎকার। আমরা আরো একটা গান কি শুনতে পারি? আরেকটা গান সোহাগ? শিওর। মধুর বাড়ি মধুপুর, আমার বাড়ি অনেক দূর, এরই মাঝে কে বাজালে গো মোদের মিলন বাঁশির সুর। মধুর বাড়ি মধুপুর, আমার বাড়ি অনেক দূর, এরই মাঝে কে বাজালে গো মোদের মিলন বাঁশির সুর। মধুর বাড়ি মধুপুর। আমার বাড়ি ফরিদপুরে, মধুপুর তার অনেক দূরে। আমার বাড়ি ফরিদপুরে, মধুপুর তার অনেক দূরে। আসতে যাইতে পথে পরে, আসতে যাইতে পথে পরে গহীন গভীর সমুদ্র। মধুর বাড়ি মধুপুর, আমার বাড়ি অনেক দূর, এরই মাঝে কে বাজালে গো মোদের মিলন বাঁশির সুর। মধুর বাড়ি মধুপুর। মধুপুরের ফল বাগানি, ফল পাকিলে থরে থরে। বদুর দেশের চিঠি আসে, খবর লইয়া আমার তরে। মধুপুরের ফল বাগানি, ফল পাকিলে থরে থরে। বধুর দেশের চিঠি আসে, খবর লইয়া আমার তরে। মধুপুরের মধুর হারি, মধু পাঠায় আমার বাড়ি। মধুপুরের মধুর হারি, মধু পাঠায় আমার বাড়ি। আর আমি পাঠাই বধুর তরে, আমি পাঠাই বধুর তরে ফরিদপুরের খেজুর গুড়। বধুর বাড়ি মধুপুর, আমার বাড়ি অনেক দূর, এরই মাঝে কে বাজালে গো মোদের মিলন বাঁশির সুর। বধুর বাড়ি মধুপুর, আমার বাড়ি অনেক দূর, এরই
মাঝে কে বাজালে গো মোদের মিলন বাঁশির সুর বধুর বাড়ি ফরিদপুর আমার বাড়ি অনেক দূর এরই মাঝে কে বাজালে গো মোদের মিলন বাঁশির সুর বধুর বাড়ি মধুপুর। এই গানের কথাগুলো কিন্তু খুব চমৎকার এবং খুব সাধারণভাবে কথাগুলো বলা হয়েছে। অনেকগুলো গল্প এটার মধ্যে, ছোট ছোট চিত্রকল্প, ছবি পাওয়া যায় কিন্তু এই গানটার মধ্যে। বধুর প্রতি তার যে মিলনবাসীর সুর, সেই কথাটাই বলছেন, কিন্তু ছবি, চিত্রকল্প এবং কথাগুলো যেভাবে তুলে ধরেছেন সেই এলাকার কি বিশেষত্ব এবং সবকিছুর মধ্যে কিন্তু আবার ওই সেই রূপক ব্যাপারটুকু আছে, সেই মেটাফোরগুলো আছে, সেটার মধ্যে তার অন্তর্নিহিত প্রেমের কথা। তার এই গান ছাড়াও তার গদ্যের কথা একটু বলা দরকার। গান তো আমরা শুনলে তার ব্যঞ্জনাতেই, সুরের ব্যঞ্জনাতেই বুঝে নেই, তার গদ্য কিন্তু মানে অসাধারণ, অসাধারণ, অভাবনীয়। এবং তার গদ্যের মধ্যে এই ধরনের আপনার চিত্রকল্প, ছবি, উপমা, সিমেলি, মেটাফোর এগুলো থাকবে থরে থরে। তার লেখা যে অনেকগুলো আত্মজীবনী, স্মৃতিমূলক লেখা আছে, জীবন কথা, ঠাকুর বাড়ির আঙিনায়, তারপরে স্মৃতির স্মরণী বহি, খুবই উল্লেখযোগ্য বাংলা সাহিত্যের এগুলো আত্মজীবনীমূলক লেখা। তার জীবনও তো খুব সাধারণ ছিল, আমরা যতটুকু শুনি, যতটুকু বুঝতে পারি। এবং অন্যান্য লেখকদের থেকে তার পার্থক্যটা কোথায় ছিল জীবনের ক্ষেত্রে? তার জীবন আসলে অনেক পরিশ্রম, অনেক সংগ্রামের মধ্যে দিয়ে উনি এসছেন এবং তিনি উচ্চশিক্ষিত ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তিনি কাজ করেছেন এবং তিনি লোকসাহিত্যের সংগ্রহ কাজ করেছেন দীনেশ চন্দ্র সেনের তত্ত্বাবধানে। বাংলা একাডেমিতে একবার একটা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন হয়েছিল, সেটা 1974-এ হবে, তার মৃত্যুর 2 বছর আগে। তিনি বলেছিলেন, যারা অতীত ঐতিহ্য এবং সংস্কৃতির উপর দাঁড়িয়ে সাহিত্য রচনা না করেন, তারা আসলে শূন্য ঘরের উপরে দাঁড়িয়ে লেখালেখি করেন, শূন্যের উপরে লেখালেখি। সুতরাং তার একটা সবসময় ছিল যে বিশ্বাস ছিল, সাহিত্য দাঁড়াবে আমাদের অতীত সংস্কৃতির উপরেই, লোকজীবনের উপরেই, লোকমোটিভের উপরেই। এবং তার পার্থক্যটা কিন্তু এখানেই। আধুনিকরা আধুনিক হতে চেষ্টা করলেন, সেখানে আধুনিকতার একটা ব্যাপার ঘটলো, আর তিনি হয়ে গেলেন আলাদা। সবাই তাকে আলাদা করলেন, তিনি আসলে আমাদের চিরায়ত কবি হয়ে রইলেন, চিরায়ত লেখক হয়ে রইলেন, চিরায়ত গদ্যশিল্পী হয়ে রইলেন। এবং আমাদের জীবনের ছবি কিন্তু তার লেখার মধ্যে যত হৃদয়শীলভাবে, যত আন্তরিকভাবে পাওয়া যায়, যত সহজে আপনি তাকে উপলব্ধি করতে পারবেন, যত হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারবেন, ততটা কিন্তু আধুনিকদের মধ্যে সেভাবে খুঁজে পাওয়া একটু মুশকিল হবে। মানে বাংলাকে উনি ওভাবে তুলে ধরেছেন, পুরো বাংলার রূপ চরিত্র যেরকম চমৎকার। অনুষ্ঠান আসলে আমাদের সময় একেবারেই শেষ, তো আরও একটা গান শুনবো আমি সোহাগের কাছ থেকে অবশ্যই। তবে যাবার আগে আমি একটু বিদায় নিতে চাই দর্শকদের কাছ থেকে। তার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং সোহাগ, অনেক ধন্যবাদ চমৎকার গান শোনাবার জন্য। আপনাকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় একেবারেই শেষ। আমাদের আগামী পর্বে আবারও আমরা নিয়ে আসবো জসীমউদ্দিনের আরও কিছু গান। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করি। আরে ওহো রঙ্গিলানায়ের মাঝি, তুমি কবে ছাড়িবার না আমি যেন জানি রে রঙ্গিলানায়ের মাঝি, তুমি কবে ছাড়িবার না আমি যেন জানি রে রঙ্গিলানায়ের মাঝি। পুষলাম
ছাড়ে বাসারে রঙ্গিলা নায়ের মাঝি তুমি কবে ছাড়িবার না আমি যেন জানি